স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। এই মাসে ২১ দিনে ৫৭ জন মারা গেছেন এবং আজকে মারা গেছেন ১২ জন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে একটু কথা বলতে চাই, কতটা উদ্বেগজনক। আমাদের সঙ্গে এ নিয়ে যুক্ত হচ্ছেন কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার এবং মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। অধ্যাপক হাফিজুর রহমান, কিভাবে ব্যাখ্যা করবেন ডেঙ্গু পরিস্থিতি বর্তমানে? আজকে আমরা দেখলাম যে ১২ জন মারা গেছেন, ২১ দিনে ৫৭ জন, এটা এই বছরের মধ্যে সর্বোচ্চ এই মাসে। এখনো সামনে আরো 10 দিন আছে। আমাকে আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। তো প্রথম কথা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা খুব উদ্বেগজনক হারে দেখছি যে ডেঙ্গুর ভর্তির পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। আজকে প্রায় ৭৪০ জন ভর্তি হয়েছেন এবং আমরা মৃত্যুর দেখছি ১২ জন। তবে সেই ১২ জন নিশ্চয়ই আজকের ভর্তি রোগীর মধ্যে না, তারা বিগত কিছুদিনে ভর্তি ছিলেন, তার মধ্যেও মারা গেছেন। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই মৃত্যুর হার প্রায় ২-এর কাছাকাছি। আমরা বাংলাদেশের ডেঙ্গুর মৃত্যুর হার ৫.৬%। তো অবশ্যই এটা উদ্বেগজনক এবং প্রতিদিন আমাদের কেসের পরিমাণ বাড়ছে, আমাদের মৃত্যুর মিছিলও ভারী হচ্ছে। তো আমরা দেখতে চাই, প্রথম কথা আমি বলতে চাই যে আমরা ডেঙ্গু নিয়ে ডিজিজ নিয়ে কথা বলতে চাই। একটা রোগের অনেকগুলো ফ্যাক্টর থাকে, একটা হচ্ছে পেশেন্টের ফ্যাক্টর, একটা যে ডিজিজ তার ভিরুলেন্স ফ্যাক্টর বা এখানে ফ্যাক্টর হচ্ছে তারও অনেকগুলো ফ্যাক্টর, এবং আমাদের যে পরিবেশ তারও একটা ফ্যাক্টর। এবার যে রোগগুলো হচ্ছে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখছি যে এটা ডেঙ্গু ভাইরাসের যে 4টা সেরোটাইপ তার একটা স্পেশাল সেরোটাইপ ডেন্টু দিয়ে হচ্ছে। তো ডেন্টু দিয়ে হওয়ার কারণে যেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আমাদের একটা ফলস সেন্স অফ ওয়েলবিং কাজ করে। কারণ অধিকাংশ ক্ষেত্রে যে আমরা যে স্ট্রিপ ব্যবহার করি ফর দ্য NOS1 পয়েন্ট অফ কেয়ার, যে স্ট্রিপটা, তো সেটা ডেন্টুতে সবচেয়ে বেশি নেগেটিভ হয়, ফলে সেন্সিটিভিটি কমে যায়। স্ট্রিপ নর্মালি যে স্ট্যান্ডার্ড স্ট্রিপ আমরা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারি না, সেটা একটা জিনিস। এবং ডেন্টুতে হওয়ার কারণে রোগী দেখা যায় 2 থেকে 3 দিনের মধ্যে তার জ্বর কমে যায় এবং র্যাপিডলি কমপ্লিকেশন ডেভেলপ করে। তো আমাদের যে নর্মাল যে ধারণা যে একটা জ্বর থাকবে 4 দিন বা 5 দিন, তারপরে কমপ্লিকেশন ডেভেলপ করবে, সেই জিনিসগুলো হচ্ছে না। তারপরে ফলে হয় কি, এবং আরেকটা জিনিস আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে ডিস্টেন্স ফ্রম দ্য হেলথ কেয়ার ফ্যাসিলিটি। তো একটা মানুষের আর্লি কমপ্লিকেশন ডেভেলপ করছে এবং হেলথ কেয়ার ফ্যাসিলিটি থেকে তার অবস্থান অনেক দূরে। ফলে সেই পর্যন্ত আস্তে আস্তে আমরা জানি যে ক্রিটিক্যাল ফেজে যদি একটা পেশেন্ট এন্টার করে এবং 24 ঘন্টার মধ্যে, সবচেয়ে হাইস্ট টাইম 24 ঘন্টা, তার মধ্যে যদি সে ডাক্তার বা সেই মেডিকেল ট্রিটমেন্টের শরণাপন্ন না হতে পারে, তাহলে কিন্তু রোগীর মৃত্যুর আশঙ্কা অনেক বেশি বেড়ে যায়। এইটাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, রোগী বেশ ডিলে করে আসছেন। কেন আসছেন? তার মানে রোগীর মধ্যে যেটা হচ্ছে যে রোগীর খুব তাড়াতাড়ি জ্বর চলে যাচ্ছে, রোগী ভালো ফিল করছে, কিন্তু জ্বর তাড়াতাড়ি যাওয়ার কথা না। এবং আমরা ইউজুয়ালি প্রথম দিন বা দ্বিতীয় দিনে একটা সিবিসি করি, এরপরে আমরা 3rd বা 4th ডেতে করি। সেটা করার আগেই রোগী খারাপ হয়ে যাচ্ছে, রেগুলার সিবিসি করা যাচ্ছে না। তো সেই জায়গাগুলো যদি আমরা উন্নত করতে পারি, যে এবং আরেকটা জিনিস আমরা দেখতে পাই যে এগুলো কিন্তু একটা হারে বাড়ে, যে প্রথম দিকে প্রাইমারি ইনফেকশন হয়, তারপর আবার সেকেন্ডারি ইনফেকশন হয়। তো যে রোগীগুলো প্রাইমারি ইনফেকশন হয়ে গেছে, তাদের সেকেন্ডারি ইনফেকশন এত বেশি পরিমাণে হচ্ছে, যেটা আমার বরিশালের ক্ষেত্রে মনে হচ্ছে। ফলে বরিশালে মৃত্যুর হার অনেক বাড়ছে। আজকে প্রায় 5 জন ব্যক্তি বরিশালে মারা গেছেন। ভর্তির হারও বোধহয় সবচেয়ে বেশি বরিশালে। তো এখান থেকে আমরা এইটুকু ধারণা নিতে পারি যে আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে প্রতিনিয়ত। যে বৈজ্ঞানিকের তথ্যাবলীগুলো আমরা দিচ্ছি বা আমরা নেটে আসছে, ডিজি হেলথ থেকে বলা হচ্ছে, সেগুলো থেকে আরো বেশি আমাদেরকে এটা আরো বেশি অ্যাটাচ থাকতে হবে এটার সাথে। আর একটা কথা বলতে চাই যে ডেঙ্গু জিনিসটা কি, শুধুমাত্র সময় মতো পরিমাণ মতো পানি দিয়ে চিকিৎসা করা। সেই পানিগুলো হতে পারে একটা কলাইড সলিউশন, হতে পারে ক্রিস্টাল সলিউশন, অথবা রক্ত খুব বেশি লাগে না, আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা দেখেছি। বাট ডেঙ্গুর জন্য যে জিনিসগুলো দরকার, দিনে 4 বার প্যাক্সেল করা, দিনে 2 থেকে 3 বার কমপ্লিট ব্লাড কাউন্ট করা, এই ফ্যাসিলিটিসগুলো আমাদের এখন দরকার। আমাদের দরকার ব্লাড গ্যাস মেশিনের, আমাদের দরকার পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসোনোগ্রাম মেশিনের, যেখানে আমরা আর্লি ডিটেক্ট করতে পারি যে রোগীটা শকে যাচ্ছে কি যাচ্ছে না। আমরা এটা কি আরেকটু বিস্তারিত জানবো আপনার কাছে, আরেকবার আসবো। এটা কি প্রথম 2 দিনের মধ্যে যখন জ্বর ভালো হয়ে যাচ্ছে বা প্রথম দিন থেকেই এইগুলো লাগবে কিনা, একটু সেই কনফিউশন থেকে একটু জিজ্ঞেস করবো আপনার কাছে। আসবো আমি আবার
ডক্টর কবিরুল বাশার, আপনার কাছে জানি যে পরিস্থিতি কতটা উদ্বেগজনক মনে করছেন আপনি। আপনি তো প্রায় গত 1 মাস আগেও আপনার সঙ্গে যখন আমার কথা হয়েছিল আপনি বলছিলেন যে সামনের মাসটা খুব মানে খারাপ হতে পারে, আশঙ্কা ছিল আপনার সেই জায়গা থেকে। ধন্যবাদ আপনাকে। আপনি সঠিকই বলেছেন। একাত্তর টেলিভিশনের প্রোগ্রামে আমি বলেছিলাম যে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হবে। আজকে আমি আবার স্ট্রংলি বলছি, অক্টোবর মাসে ডেঙ্গু পরিস্থিতি আরো খারাপ হবে। কারণ আমরা সারা বাংলাদেশে এই সমস্যা নিয়ে আমরা যে গবেষণা করি, আমাদের গবেষণাটা নিয়মিতই চলে। আমরা প্রতিদিন মাঠে যাই, আমাদের টিম মাঠে যায়, সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই সমস্যার ঘনত্ব এখন অনেক বেশি। এডিস মশার লার্ভাল যে ঘনত্বের ইন্ডেক্স, সেই ঘনত্বের ইন্ডেক্স যেটাকে আমরা ব্রুটো ইন্ডেক্স বলি, সেই ব্রুটো ইন্ডেক্সটি যখন 20-এর উপরে হয় তখন আমরা ধরেই নেই যে এডিস মশার বাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু, চিকুনগুনিয়া বা জিকা, এগুলো বাড়বে। তো এখন এই মুহূর্তে সারা বাংলাদেশের প্রায় প্রতিটি শহরেই এডিস মশার ঘনত্বের লার্ভাল ঘনত্বের যে ইন্ডেক্স সেটি 20-এর উপরে আছে। এডিস মশার ঘনত্ব যখন বেশি থাকে, সঙ্গে সঙ্গে যদি ডেঙ্গু রোগী থাকে এবং উপযুক্ত পরিবেশ থাকে, যেমন ধরেন বৃষ্টিপাত, উপযুক্ত তাপমাত্রা, সঠিক তাপমাত্রা এবং উপযুক্ত আর্দ্রতা যদি থাকে, 3টি জিনিস যদি একসাথে, স্পর্শার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা এবং উপযোগী পরিবেশ, তাহলে এটিকে বলে এপিডেমিওলজিক্যাল ট্রায়াঙ্গেল। এই এপিডেমিওলজিক্যাল ট্রায়াঙ্গেলটি তখন মিলে যায় এবং ডেঙ্গু বা এডিস মশাবাহিত রোগটি জ্যামিতিক হারে বাড়তে থাকে, যেটি আমরা দেখছি এখন জ্যামিতিক হারে বাড়তে শুরু করেছে। এবং এইটিকে যদি আমরা এখন থামাতে না পারি, তাহলে দেখা যাবে যে অক্টোবর মাসে পরিস্থিতি আরো খারাপ হবে। আজকে আমরা যে পরিস্থিতিটি দেখেছি বা সেপ্টেম্বরে যে পরিস্থিতিটি দেখেছি, তার চাইতেও কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা আছে অক্টোবর মাসে, এবং আমাদের প্রেডিকশন মডেল কিন্তু তাই বলছে। এখন এই মুহূর্তে আসলে করণীয় কি? করণীয় দুরকম। একটি হচ্ছে শর্ট টার্ম বা মানে র্যাপিড অ্যাকশন, আরেকটি হচ্ছে লং টার্ম বা দীর্ঘমেয়াদী অ্যাকশন। এখন আমাদের দরকার হচ্ছে র্যাপিড অ্যাকশন। র্যাপিড অ্যাকশন যদি আমরা এখন না নিতে পারি, তাহলে কিন্তু ডেঙ্গুটাকে এই মুহূর্তে অক্টোবরের যে আশঙ্কার কথা আমি বলছি, সেটিকে কিন্তু থামানো যাবে না। এখন এই র্যাপিড অ্যাকশনের মধ্যে আমরা যদি কয়েকটা ভাগে ভাগ করি, একটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট। হটস্পটটা জিনিসটা কি? যেই জায়গাগুলোতে ডেঙ্গু রোগী আছে, ডেঙ্গু রোগীর ঠিকানা সংগ্রহ করা, যে কোন কোন এলাকাতে বা কোন কোন বাড়িতে, কোন কোন মহল্লাতে ডেঙ্গুটা হটস্পট হয়ে গেছে। আমরা কিন্তু যে ডেঙ্গু রোগীর যে তথ্য, সেই তথ্যটা সঠিকভাবে সংগ্রহ করি, আমরা হটস্পট ম্যাপিং করতে পারি। হটস্পট ম্যাপিং করা হয়ে গেলে সেখান থেকে আমরা র্যাপিড অ্যাকশনে যেতে পারি। র্যাপিড অ্যাকশন কি হলো? হটস্পট ম্যানেজমেন্ট। ওই হটস্পট এলাকাতে খুব জোরে সোরে ফগিং করতে হবে, যেটাকে আমরা বলি ব্ল্যাঙ্কেট স্প্রে বা ব্ল্যাঙ্কেট ফগিং, মানে চতুর্দিক থেকে ফগিংটা এমন ভাবে করতে হবে যেন ওই হটস্পট এলাকাতে উড়ন্ত মশা কোনোভাবেই বেঁচে না থাকে। কারণ ওই এলাকার উড়ন্ত মশাগুলো, মানে ওই আক্রান্ত রোগী যেখানে পাওয়া যাচ্ছে সেই ঠিকানা থেকে কত দূরত্ব পর্যন্ত এটা করতে হবে? আমরা সবসময় বলে এসেছি যে 200 মিটার সার্কেলকে কেন্দ্র করে যদি আমরা কেন্দ্রবিন্দু আঁকি, যে কোন কেন্দ্রবিন্দুতে এডিস মশা বা ডেঙ্গু আছে, তার চতুর্দিকে 200 মিটার, কারণ এডিস মশা 200 মিটারের বেশি উড়ে যায় না। তো আমরা যদি 200 মিটারের মধ্যে আমরা এই পদ্ধতিটা করতে পারি এবং এডিস মশার মৃত্যুটাকে নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু এটাকে ঠেকে দেওয়া সম্ভব। আরেকটি জিনিস আমি স্ট্রংলি বলতে চাই, আসলে জনগণের সম্পৃক্ততা ছাড়া, আমি একটি কথা বন্ধ করে দিয়েছি, সচেতনতার কথাটা এখন আর নেই। মানুষ সচেতন, কিন্তু মানুষকে সম্পৃক্ত হতে হবে। মানুষ কেন জানি সম্পৃক্ত হয় না। আপনার আমার বাড়ি বা আমার প্রতিবেশীর বাড়িতে যদি কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়, তাহলে আপনাদেরকে অবশ্যই সম্পৃক্ত হতে হবে। সম্পৃক্ত মানে আপনার বাড়ি আঙিনায় নিশ্চিত করতে হবে যেন কোনোভাবেই এডিস মশার প্রজনন না হয়। কারণ এডিস মশার প্রজনন হলে আপনি আপনার বাড়ির অন্য মানুষকেও আক্রান্ত করবেন। সেজন্য জনগণকে সম্পৃক্ত হতে হবে। একদিকে আমাদেরকে হটস্পট ম্যানেজমেন্ট করতে হবে সিটি কর্পোরেশনের মাধ্যমে, আরেকদিকে জনগণকে সম্পৃক্ত হতে হবে। জনগণ এবং সিটি কর্পোরেশন যদি একসাথে সম্পৃক্ত হতে পারে, তাহলে ডেঙ্গুটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই মুহূর্তে অন্যথায় অক্টোবরের পরিস্থিতি কিন্তু বেশ খারাপ হবে। জি, অধ্যাপক হাফিজুর রহমান, যে জায়গায় আমরা আপনাকে থামিয়েছিলাম, মানে কোন সময় থেকে
রোগী চিকিৎসকের কাছে যাবেন এবং চিকিৎসকের তখন তাৎক্ষণিক আসলে কি ধরনের করণীয় থাকবে? আমি একটু মানে স্যারের কথার সাথে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যদি ডেঙ্গুর একটা মানুষকে যদি ডেঙ্গু মশা কামড়ায়, আমরা দেখেছি যে প্রায় 75% রোগীর কোনো সমস্যাই থাকে না, সে কোনো ক্লিনিক্যাল সিমটমই ডেভেলপ করে না, বাট তারা 1 থেকে 3 দিন বা 4 দিন তারা এই ডিসটাকে স্প্রেড করতে পারে বিকজ দে আর দ্য সিমটোম্যাটিক। এবং যারা সিমটোম্যাটিক থাকে তাদেরও 25% তাদের মেজরিটি অংশ থাকে হচ্ছে আনডিফারেন্সিয়েটেড ফিভার, একটু গা হাত পা কামড়ায় বা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস বা এরকম থাকে। ফিউ পার্সেন্টেজ অনলি দে ডেভেলপ দ্য সিভিয়ার ইলনেস। তাহলে আমরা কিন্তু শুরুতে কিন্তু প্রেডিক্ট করতে পারছি না যে কারা সিভিয়ার ফর্মে যাবে, বাট একটা প্রেডিকশন কিন্তু আমরা করতে পারি, সেটা হচ্ছে যদি কেউ আগে জেনে থাকে তার ডেঙ্গু আগে হয়েছিল, যে গ্রুপটা যে পিপলটা তারা কিন্তু খারাপ হতে পারে। সেকেন্ড, আমরা দেখতে পাচ্ছি এজ গ্রুপ, কোন এজ গ্রুপগুলো সবচেয়ে বেশি খারাপ হচ্ছে, যাদের বয়স 20 থেকে 40 এদের মধ্যে। আর একটা এজ গ্রুপ যাদের বয়স বেশি, তাদের অনেকগুলো কোমরবিডিটি আছে, লাইক কেউ ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ফেলিয়ার, কিডনি সমস্যা আছে। তাহলে আমরা যদি সেই গ্রুপগুলোকে আগে বুঝে ফেলি যে যাদের জ্বর আসতেছে, প্রত্যেকটা রোগী প্রত্যেকটা রোগী আসছে, তারা আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম মাফিক সবাই একটা করে চিকিৎসার একটা কার্ড নিয়ে যাবে এবং সবাই একটা করে তার ওয়ার্নিং সাইনের কার্ড নিয়ে যাবে। যদি সে ওয়ার্নিং সাইন যদি একটা অ্যাপিয়ার করে, সাথে সাথে সে প্রতিদিন ডাক্তারের শরণাপন্ন হবে এবং সে তার ফলো আপের ক্ষেত্রে যে নর্মাল যে প্যারামিটার দেখার কথা এবং যতটুকু ফ্লুইড খাওয়ার কথা, যতটুকু ইউরিন আউটপুট আসার কথা, সেগুলো ডেভেলপ করছে কিনা এগুলো সে দেখবে। আমরা আবারও বলছি যে এখন ক্রিটিক্যাল ফেজগুলো কখন ডেভেলপ করে, ইউজুয়ালি জ্বর। ক্রিটিক্যাল ফেজের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে রুগীটার কোনো জ্বর থাকবে না, যখন থেকে রুগী জ্বর চলে গেল তখন থেকে রুগী কিন্তু হয় ভালো হয়ে যাচ্ছে অথবা রুগীটা ক্রিটিক্যাল ফেজে চলে যাচ্ছে। তাহলে জ্বর একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। আমরা জ্বর চলে যাওয়াকে বলি ডিফারভেসেন্স ফেজ। তো এখন এই রুগীটা যদি ওই সময় ফলো করে যে ঠিক ওই সময় তার ব্লাড কাউন্ট, ওই সময় তার ব্লাড প্রেশার, তার ইউরিন আউটপুট, তার পালস প্রেশার, আমরা যদি এগুলো একটু দেখার চেষ্টা করি, খুব সামান্য একটা জিনিস, কেউ তার হাত যদি ধরে দেখে যে হাতগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, ঘামছে কিনা, ঘাম আছে কিনা, এবং ওই সময় রুগীর হার্ট রেট 100-র উপরে থাকবে না, কারণ একটা রুগীর জ্বর নেই, তার হার্ট রেট কেন 100 থাকবে? ডিসপ্রপোর্শনেট হার্ট রেট যদি বাড়ে, অবশ্যই এই রুগীগুলো খারাপ হয়ে যাচ্ছে। আমরা এই খারাপ রুগীর 3টা ভাগে ভাগ করি এবং 3টা ভাগে রুগী কিন্তু হাসপাতালে ভর্তি হয়ে যাবে। তাহলে একটা রুগী আমরা বারবারই বলছি যে যাদের ওয়ার্নিং সাইন একদম নেই তারা বাসায় চিকিৎসা পাবে, বাট তারা অলওয়েজ তারা সার্চে থাকবে ওয়ার্নিং সাইন ডেভেলপ করে কিনা, ডেভেলপ করলে হাসপাতালে আসবে। যাদের ওয়ার্নিং সাইন আছে উইথ সাম সোশ্যাল এবং আদার রিস্ক ফ্যাক্টর, তারা হাসপাতালে চলে আসবে, রেগুলার ফলো আপ হবে। আর যাদের ওয়ার্নিং সাইন ছিল না, যখন তাদের জ্বরটা চলে যাচ্ছে তখন তারা একদম কশাস হয়ে যাবে যে আমি দাঁড়ালে মাথা ঘুরাচ্ছে কিনা, আমার প্রস্রাব কমে যাচ্ছে কিনা, আমি আগের থেকে হার্ট রেট বেড়ে যাচ্ছে কিনা, আবার কনসেন্ট্রেশন কমে যাচ্ছে কিনা, এরকম যদি হয় বা কোনো অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে কিনা, সাথে সাথে উইদিন ফিউ আওয়ার্স, 6 ঘন্টার মধ্যে আসলে অবশ্যই ভালো, 6 ঘন্টা থেকে 12 ঘন্টা আরো খারাপ, 24 ঘন্টা পরে আসলে তো একদম ইরিভার্সিবল স্টেজে চলে যায়, তখন আমরা ব্যাক করাতে পারি না। এবং ফলে হয় কি, আমাদের সমস্যাগুলো ডেভেলপ করে। আমরা বারবার বলছি যে টাইম ইজ ম্যাটার। ডেঙ্গু এমন একটা রোগ যার টোটাল চিকিৎসা পদ্ধতি সবকিছুই কিন্তু আমরা প্লট করতে পারি উইথ দ্য টাইম। তাহলে আমরা যদি সে টাইমে প্লট করে ফেলি, সবকিছু টাইমটা প্লট করতে পারি, তাহলে কিন্তু আমরা রোগীকে বাঁচাতে পারি। তো রোগীকে আমরা সচেতন হতে হবে, সম্পৃক্ত হতে হবে এবং একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আগাতে হবে যে আমরা এই রোগটা সময়ের সাথে বিস্তার করে, আমি টাইমটা বুঝতে পারছি কিনা যে আমার কোন সময় কোন পদক্ষেপটা নেওয়া উচিত। জি, খুব পরিষ্কার করে আপনি বলেছেন। এবং মোটা দাগে যেটা কথা, যে কারো জ্বর হলে অবশ্যই সেটি প্রথম দিন থেকেই চিকিৎসকের শরণাপন্ন যদি তিনি হন, চিকিৎসক তাকে একটা গাইডলাইনের মধ্য থেকে নিয়ে তার মানে যাতে রোগীটা খারাপ না হয়, যে খারাপ হয়ে যাচ্ছে তার আসলে ট্রিটমেন্টটা সেই সময় তাৎক্ষণিকভাবে করা সম্ভব হবে, তাকে আসলে মৃত্যু ঝুঁকিটা অনেক কমিয়ে আনা যাবে। অধ্যাপক ডক্টর কবিরুল বাশার, মানে এখন যে পরিস্থিতি, আমরা তো আসলে দেখছি যে সারা বাংলাদেশেই ছড়িয়েছে। একসময় আমরা বলছিলাম যে শহরাঞ্চলে এই রোগটা ছড়াচ্ছে, হয়তো ফুলের টবের পানি বা পরিষ্কার পানি ইত্যাদি এগুলি নিয়ে আমরা একসময় সচেতনতা তৈরি করেছি, কাজ করেছি। এখন তো এর বাইরেও আসলে যে ব্যাপক অবস্থা তৈরি হয়েছে, সেই জায়গায় আসলে বৈজ্ঞানিক গবেষণা কি বলে, মানে কি করণীয় এটা যদি আমরা, কারণ সারা বছরব্যাপী হচ্ছে এটা আমরা গত বছরও দেখেছি, কম বেশি বছরে সবসময় হতে দেখেছি।
একটা সময়ে আমরা দেখেছি যে ডেঙ্গুটা শহরে রোগ ছিল, এখন কিন্তু আর এটি শহরে নেই, এখন এটি সারা বাংলাদেশেই ছড়িয়েছে। তার কারণটা হচ্ছে যে এডিস মশা এখন গ্রামেও ছড়িয়েছে, কারণ অপরিকল্পিত নগরায়নের প্রভাবটি কিন্তু গ্রামেও পড়েছে। গ্রামে দেখবেন বিল্ডিং হয়েছে, নগরায়নের স্বাদ নিয়েছে গ্রামবাসী, কিন্তু দেখা যাচ্ছে যে ওই নগরে আপনার পানির সরবরাহ নেই। পানির সরবরাহ না থাকার কারণে সেখানে দেখা যাচ্ছে যে গ্রামে বালতিতে পানি জমিয়ে রাখতে বাধ্য হচ্ছে সেই গ্রামের মানুষজন, সেখানে আমরা প্রচুর এডিস মশা পাচ্ছি এখন। আবার আপনি যে শীতের এবং গরমের কথা বলছেন, একটা সময় আমরা বলতাম যে ডেঙ্গু শুধুমাত্র বর্ষাকালে, কিন্তু এখন কিন্তু আর বর্ষাকালের ডেঙ্গু নেই, কারণ মানুষের যে পানি জমিয়ে রাখছে, বর্ষার সাথে ছিল আর্টিফিশিয়াল কন্টেইনার, বৃষ্টির পানি জমা হতো, সেখানে এডিস মশা হতো। কিন্তু এখন মানুষ তো নিজের বাড়িতে পানি জমিয়ে রাখছে, মানুষের বেসমেন্টে জমা পানি। আমরা এখন ঢাকা শহরে বহুতল ভবনের নিচে গাড়ির পার্কিং এ প্রচুর পরিমাণে এডিস মশা পাচ্ছি। এই যে আপনি যে ছবিটা দেখছেন এখন আমাদের টেলিভিশনে দেখাচ্ছে, দেখেন এটি হচ্ছে কি বহুতল ভবনের নিচে জমা পানি। এই জমা পানি কিন্তু আমরা প্রচুর এখন এডিস মশা পাচ্ছি, যে জমা পানির সঙ্গে বৃষ্টির কোনো সম্পর্ক নেই। তাই এই যে জমা পানি, যেখানে জমা পানি, মানে জমা পানির ক্ষমা নেই, সত্যি কথা। সেটি জনগণ যার যার জায়গা থেকে তাকে নিশ্চিত করতে হবে তার বাড়িতে, বেসমেন্টে এবং তার বাড়ি নাই, তার বাড়ির ভেতরে কোথাও কোনো জায়গায় জমা পানি নেই। এইটুকু নিশ্চিত করা আসলে জনগণের কাছে, সাধারণ নাগরিকদের কাছে আমরা সকলেই উদাত্ত আহ্বান জানাই তাদেরকে যে আপনার বাড়ি, আপনার পরিবার আপনাকে রক্ষা করতে হবে। সেটি সিটি কর্পোরেশন অবশ্যই কাজ করবে, সিটি কর্পোরেশনের সঙ্গে সঙ্গে নিজেদেরকেও সম্পৃক্ত হতে হবে এই কাজগুলোতে, তাহলে আমরা নিজেকে, নিজের পরিবারকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে পারবো। জি, মানে আমরা তো এক সময় সিটি কর্পোরেশনের কথা বলছিলাম, এখন সারা বাংলাদেশে ছড়িয়েছে। এখন তো পৌরসভা বা ইউনিয়ন পরিষদগুলোকেও এই কার্যক্রমের আওতায় নিয়ে আসতে হবে এবং সচেতনতার সেখানেও ব্যাপকভাবে ছড়াতে হবে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার এবং অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে সংবাদযোগে। সেটাই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গে থাকুন।